শুরু করছে যে নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পারছি সেটাকে ভুবনেশ্বরে। তো সে যেরকমভাবে আমি লিখে পারছি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম রাকেশ, আমার বাড়ি ভুবনেশ্বরে। তো যে ঘটনা আমি আজ লিখে পারছি সেটা আমার সঙ্গে এবং আমার বন্ধু এবং কলিগ যাই বলবেন, এই আমাদের দুজনের সাথে ঘটে গেছে। তো প্রথম থেকে বলি, না হলে আপনারা বুঝতে পারবেন না। আমার নাম রাকেশ, আমার যে বন্ধু রয়েছে তার নাম হচ্ছে প্রীতম। আমরা দুজন ছোটো থেকে একসাথে পড়াশোনা করেছি, একই স্কুল কলেজ সব কিছু আমাদের একসাথে। আমরা দুজন হলাম গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমরা ঠিক করি যে আমরা নিজেদের একটা বিজনেস খুলবো, নিজেদের একটা স্টার্ট আপ বানাবো। তো সেই জন্য আমরা সেই বিষয়ে অনেক পড়াশোনা করি এবং অনেক খাটাখাটনি করি। এবার প্রথমে আমরা দুজনেই কাজ করতাম নিজেদের বাড়ি থেকে। আমাদের সব ফরেন ক্লায়েন্ট ছিল, তাদের থেকে আমরা কাজ নিতাম, আমরা কাজ করতাম এবং নিয়ে যে টাকা ফাকা আসতো ওই টাকা জমিয়ে প্রায় 1 বছর আমরা ওই টাকা জমিয়েছিলাম কাজ করে। দুজনে মিলেই কাজ করতাম, কাজ করে টাকা জমিয়েছিলাম। তারপর 1 বছর পর আমরা ঠিক করি যে কাজটাকে একটু বাড়ানো দরকার, যেটা আমরা করছি সেটাকে একটু বাড়ানো দরকার এবং তার জন্য আমাদের প্রথম জিনিস যেটা লাগবে সেটা একটা জায়গা, একটা অফিস, যেখানে আমরা নিজেরা কাজ করতে পারবো, প্লাস আরও 4-5 জনকে হায়ার করতে পারবো। তো ঠিক করলাম দুজনের মতো করে একটা রুম বাড়ি দেখবো, যেখানে আমরা নিজেদের স্টার্ট আপটা ঠিক বড়ো করতে পারবো। আমরা দুজনেই বাড়ি দেখতে লাগলাম। তো 2-3 দিন পরে প্রীতম এলো আমার কাছে, এসে আমায় বললো যে ভাই একটা রুম পেয়েছি, মানে একটা বাড়ি পেয়েছি আর কি, সেখানে আমরা আমাদের বিজনেসটা দাঁড় করাতে পারি। তো জায়গাটা ভালোই, খুব খারাপ নয় এবং নিজেদের অফিস বানানোর জন্য খুবই ভালো একটা। তা আমি বললাম চল গিয়ে দেখে আসি। গেলাম, দেখলাম বেশ সুন্দর। নিচে যে ডাইনিং মানে হল রুমটা ছিল সেটা বিশাল বড় এবং ওই হল রুমেই কম করে 15-20 জন আরামসে বসতে পারবে। তারপরে ওই হল রুমের একটা কোণা দিয়ে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়িটা উপরে উঠে গিয়েই 3টে কেবিন রুম রয়েছে। তো যেখানে আমরা আমাদের অফিস বানাতে পারবো, মানে আমাদের কেবিন বানাতে পারবো আর কি, এরকম হচ্ছে একটা রুম। প্লাস নিচে বাথরুম, টয়লেট এসব রয়েছে, ক্যাফেটেরিয়াও রয়েছিল। তো দেখে মনেই হচ্ছিলো যে এটা কোনো আগেও অফিস টাইপের ছিল কিছু, যেটা বন্ধ হয়ে গেছে বা কিছু। তো যাই হোক, আমরা সেটাকে ভাবলাম নিজেদের এবার আস্তানা বানাবো, কিন্তু জায়গাটা কিনবো কার থেকে? কেনার কোনো বিষয় নেই, কারণ সেখানকার কোনো মালিক নেই যে যা কারোর থেকে কিনবো। তো সুতরাং আমাদের সেখানে টাকাটা বেঁচে গেল। তো আমরা সেই টাকা দিয়ে যে জায়গাটাকে ভালো করে রং করলাম, তারপরে আর ফার্নিচার বসালাম, কম্পিউটার সব আনলাম। এইসব করতে করতে আমাদের প্রায় 1 মাস লেগে গেছিলো। 1 মাস পরে আমরা হায়ারিং শুরু করলাম এবং প্রথমে আমরা 4 জন নিয়েছিলাম। 4 জন আমরা সকালে কাজ করতো এবং আমরা দুজনও সকালেই কাজ করতাম। এবং ওই যে আমরা হায়ারিং করেছিলাম তার 1 মাস পর থেকেই আমাদের কাছে কাজ বাড়তে থাকে, কিন্তু আমাদের কাছে লোক নেই। তো আমরা ঠিক করলাম যে আমরা একটা কাজ করব, যে যেহেতু একটা ফরেন কান্ট্রির সাথে কাজ হয় আমাদের, সেজন্য রাতেই বেশিরভাগ কাজ। এবং আমরা ঠিক করলাম যে রাতেও একটা শিফট বানাবো, সকালে একটা শিফট বানাবো। এবং নিয়মটা এরকম হবে, দুজন দুটো শিফটে কাজ করবো। যেদিন আমি সকালে করব সেদিন প্রীতম রাতে, যেদিন প্রীতম সকালে করবে সেদিন আমি রাতে, এরকম করে ভেবেছিলাম কাজ করব। তো শিফট হচ্ছে 9টা থেকে 6টা সকালে, আবার রাতেও 9টা থেকে 6টা। তো এই শিফটটা আমরা ঠিক করে নিয়েছি কাজ করব। এবং রাতে যে হায়ারিং শুরু করেছিলাম মাত্র 1 জন এসেছিলো এবং ওই একজনই খুবই, মানে কি বলবো, খুব ভালো ছিল আর কি, কাজে পারদর্শী ছিল। তো একজনকে রেখেছিলাম, বেশি জনকে নিইনি, আর কেউ আসেও নি রাতের নাইট শিফটের জন্যে। তো প্রথম দিন আমি ছিলাম রাতের বেলা। তো 9টা থেকে 6টা ছিল, তো আমি 9টার সময় পৌঁছে গেছিলাম অফিসে। এবং যে নতুন যে ছেলেটা এসেছিলো ওর নাম হচ্ছে সুরেশ, ও চলে এসেছিলো টাইমেই, ঠিক টাইমে চলে এসেছিলো। দুজন মিলে কাজ শুরু করলাম। আমি ওকে বললাম যে তুই নিচে কাজ কর, আমি আমার ওপরে আমার কেবিনে রয়েছি, যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রবলেম হয় আমাকে ডেকে নিবি। ও বললো আচ্ছা ঠিক আছে, বলে ও কাজ শুরু করেছে। আমি ওপরে আমার কেবিনে প্রায়
1.5-2 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কেউ একটা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে এলো, আর সিঁড়িগুলো পুরো বাড়িটাই ছিল একটা কাঠের আর কি, সমস্ত কিছু কাঠে, মানে যার জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। এবং সিঁড়িটাও তো কাঠেরই। এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলে যে আওয়াজ হয়, পায়ের একটা আওয়াজ, শীতকাল একই, পাখা এসি কোনো ব্যাপার নেই, তো একদম পুরো তীক্ষ্ণ স্পষ্ট আওয়াজ যে কেউ একজন ওপরে উঠে এলো। উঠে আসার পরে আমি শুনতে পেলাম যে, আমি শুনলাম যে কেউ উপরে উঠে এলো, কিন্তু আমার কেবিনে নকও করলো না এবং আমার রুমেও ঢুকলো না। তারপর প্রথমবারে তো আমি অত পাত্তা দিইনি। সেকেন্ড টাইম আবার দেখলাম আবার কেউ একজন ওপরে উঠে এলো, কিন্তু নক করছে না, কেউ আমাকে ডাকছেও না, আমার রুমেও ঢুকছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উঠে আসছে, সে তো নামবেও, নামার সময় তো পায়ের আওয়াজ হবে, কিন্তু নামার কোনো আওয়াজ আমি পাচ্ছিলাম না। শুধু উপরে উঠে আসছিল এবং নামার কোনো আওয়াজ আমি পাচ্ছিলাম না। এরকম প্রায় 3 থেকে 4 বার এরকম হয়েছে। আমার জিনিসটা খুব ইরিটেট লাগছিল। আমি ভাবছিলাম হয়তো সুরেশ বারবার উপরে উঠে আসছে এবং এরকম বদমাইশি করছে বা কিছু। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখছিলাম যে সুরেশ নিজের মতো কাজ করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই বারবার উপরে যাচ্ছিস, একবারও ডাকছিস না, কোনো ডাউট রয়েছে, কিছু প্রবলেম? বলছে উপরে যাচ্ছি আমি আবার কখনো পড়ে গেলাম, আমি তো এখানে ঠায় বসে কাজ করে যাচ্ছি। তখন আমি বললাম যে তুই একবার ওপরে আসিনি? বলছে না, আমি ওপরে কখন গেলাম, আমি তখন থেকে এখানে কাজ করে যখন থেকে তুমি আমাকে বলে গেলে। আমি যেতাম, কিন্তু এখন না, একটু পরে আমি যেতাম একটা বিষয় নিয়ে জানার জন্য। তা আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, তুই সিরিয়াসলি বলছিস, তুই সত্যি বলছিস তো তুই ওপরে যাসনি? তখন সুরেশ আমি বললো, আমি তো মিথ্যে কেন বলতে যাবো, আমি এখানে নতুন, আমার এখানে এরকম করে আমার কোনো লাভ আছে? আমার এমন তো নয় আমি তোমাকে অনেক দিন ধরে চিনি, তোমার সাথে মজা করবো, এরকম তো নয়। এরকম যাই বলছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর বলে আমি উপরেই চলে যাচ্ছিলাম। সেই সময় ও আমাকে ডাকলো, যে আমি বললাম বল কী হয়েছে। তখন সে বলছে, তুমি কি এই প্রথমবার এলে নাকি আগে অনেকবার এসেছিলে? আমি বললাম মানে? তখন সে আমাকে বলে, তুমি কি এই প্রথমবার এসে আমাকে ডাকলে নাকি এর আগেও এসে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছিলে? তখন আমি বললাম না, আমি প্রথমবার এলাম। তখন আমি বললাম কেন, কী হয়েছে? তখন সে আমাকে বলছে যে আমার তো মনে হলো যে আগেও কয়েকবার কেউ আমার পেছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছে, আমাকে ডাকিনি একবারও, কিন্তু আমার বসে বসে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছিলো। বললাম সে কি, আমি তো একবারও আসিনি, আমি প্রথমবার এলাম। তো তখন সে বলছে যে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও, আমি করে নিচ্ছি বাকি কাজটা। তারপর আমি উপরে চলে গেলাম। রাত্রেবেলাটা এরকম করেই কেটে গেল। পরের দিনকে প্রীতমের থাকার কথা। প্রীতম বলছে যে মানে প্রীতমের সাথে সেম জিনিস হয়েছে যেটা আমার সাথে আগের দিন রাতেরবেলা হয়েছিল, মানে একদম A to Z সেম। তারপর পরের দিনকে ছিল রোববার। আমি, প্রীতম আর আমাদের দুজনের ওয়াইফ, 4 জন মিলে আমরা রাতেরবেলা গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। প্রীতমের অ্যানিভার্সারি ছিল বলে আমরা 4 জন মিলে রাতেরবেলা খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো গল্প করতে করতে আমরা অফিসের কথা বেরিয়ে এলো, এবং সেই সময় প্রীতম আমাকে বলছে যে জানিস ভাই, আমার সাথে এরকম এরকম ঘটেছে। আমি কিছু বলিনি সেরকম, তোকে অতটা বিশেষ পাত্তা দিইনি, কিন্তু আমার মনে হলো তোকে বলা দরকার, তাই আমি তোকে বললাম যে এরকম এরকম হচ্ছে। আমি সেদিনকে মানে আগের দিন রাতেরবেলা আমি বলেছিলাম কেউ একজন ওপরে উঠে আসছে কিন্তু ডাকছে না, কিন্তু নেমে যাওয়ার কোনো পায়ের শব্দ পাচ্ছি না। কিছুক্ষণ পরে আবার দেখি কেউ একজন উঠে আসছে। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম, আমি একদম পুরো হা হয়ে গেছিলাম। আমি তো বললাম, তখন আমাকে দেখে বলছে কেন, কী হয়েছে তোর, আবার এরকম হাবভাব করছিস? আমি বললাম যে সেম আমার সাথেও হচ্ছে, সেম জিনিস আমার সাথে হয়েছে আগের দিন রাতেরবেলা। আমি গিয়ে সুরেশকে বললাম যে তুই কি এসব করছিস? ও বলছে না, আমি কিছুই করিনি। তারপর ও আমাকে বলল যে আমি কি গিয়েছিলাম ওর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতে, কারণ ওর মনে হয়েছে নাকি ওর পেছনেও কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছিল। তখন আমাকে প্রীতম বলে, এটা তো আমাকেও বলেছে। তারপর আমরা দুজনে ঠিক করলাম যে পরের দিনকে দুজনে একসাথেই রাতে থাকবো।
দেখবো যে কী হয় জিনিসটা। তাই করলাম। পরের দিনকে রাতেরবেলা আমরা দুজনে একসাথে ওখানে অফিসে ছিলাম রাতের বেলা। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, সময় তখন 11:30 কি 12টা বাজে। আমরা দুজনে কেবিনে বসে আছি এবং আমি দুজনেই বলছিলাম এবার মনে হয় আসবে, সময় হয়ে গেছে, মানে পায়ের শব্দটা আর কি। দেখলাম পায়ের শব্দটা এলো। এবার আমরা লক্ষ্য করছিলাম যে সে ভেতরে আসবে কি আসবে না। দেখলাম কেউ কোনো শব্দ নেই, কোনো মানে পুরো নিশ্চুপ যাকে বলে সেরকম, শুধু পায়ের শব্দটা এলো। আবার কিছুক্ষণ পরে, প্রায় 10 মিনিট মতো পরে আবার সেই পায়ের শব্দ এলো। যখন এই পায়ের শব্দটা এসে থেমে গেল সেকেন্ড টাইমে, সেই সময় আমরা শুনতে পেলাম একজন চিৎকারের শব্দ। আমরা দুজনে ছুটে নিচে গেলাম, গিয়ে দেখলাম সুরেশ নিজের চেয়ার থেকে পড়ে গেছে, পড়ে একদম পুরো তার পুরো শীতকালের মতো সময়, মানে ডিসেম্বরের মতো সময়, একদম সে ঘেমে স্নান হয়ে রয়েছে এবং তার চোখগুলো পুরো গোল গোল হয়ে রয়েছে, মানে সে যেন কিছু একটা দেখে নিয়েছে। সে আমাদের সিঁড়ির দিকে তাকিয়ে রয়েছে, সেই দিকে আমাদের তাকিয়ে তাকিয়ে একদম পুরো গোল গোল হয়ে দেখছে। আর আমি ছুটে গিয়ে তার কাছে বললাম যে কী হয়েছে ভাই, এরকম করছিস কেন, একদম ঘামছিস কেন তুই এরকম ডিসেম্বরে? তখন সে প্রথমে কিছু বলতেই পারছে না, সে মানে মনে হচ্ছে সে প্যারালাইসিস হয়ে আছে, মানে পুরো কাঠের মতো বসে আছে সে, তাকে নাড়ানো যাচ্ছে না। তারপর তাকে অনেকক্ষণ পরে তার চোখে মুখে জল ফল দিয়ে তাকে ওই চেয়ারে উঠে বসালাম। তখন সে কুকুরের মতো হাঁপাচ্ছিল। সে আমাকে বলছে যে কী দেখেছিস ভাই বল। তখন সে বলে যে একটা মহিলাকে দেখলাম। আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে এসে যখন আমি কাজে বসছিলাম, আমি ভাবছিলাম একবার তোমাদের ওপরে গিয়ে দেখা করে আসি। তারপরে আমি যে ওপরে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠি, আমি সিঁড়ির দিকে যেতে যাই, তখনই দেখি একটা মহিলা তোমাদের সিঁড়ি দিয়ে নেমে আসছে। মহিলাটা পরনে একটা চুড়িদার পরেছিল আর পুরো শরীরটা একদম পুরো পুড়ে ছারখার হয়ে গেছিলো, মানে মনে হচ্ছিলো কেউ তাকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে আর কি। চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখে অর্ধেক চামড়া নেই, হাতে চামড়া নেই, আর যেটুকুনি চামড়া রয়েছে, যেটুকুনি শরীর রয়েছে পুরো একদম সাদা ফ্যাকাশে। ও আমার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছিল। আমার ওর মুখ দেখে, ওর ওই রূপ দেখে আমার মনে হচ্ছিলো যে আমি যেন আমার পায়ের তলায় মাটি নেই। আমি ওরকম পড়ে গেছিলাম চিৎকার করে, কোনো রকম আমি চিৎকারটা করেছিলাম যে তোমরা নিচে নেমে আসো। আর যেই তোমরা নিচে নেমে আসলে তখনই দেখলাম সে কেমন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেল। মানে এরকম শুধু সিনেমাতে আমি দেখেছিলাম আজ অবধি, বিশ্বাস করো, কিন্তু এই প্রথমবার আমি নিজের চোখে দেখলাম। এই বলে সে থামলো। তখন আমি বিশ্বাস একটু একটু হলেও করছিলাম, কিন্তু প্রীতম বিশ্বাস করছিল না। সে বলল তুই ভুলভাল বলছিস ভাই, তোর মনে হয় রাতেরবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য তুই এইসব ভুলভাল বলছিস, যাতে তোকে দিনের বেলা শিফট করে দেওয়া হয়। তখন সে বলে যে না, বিশ্বাস করো, আমার রাতেরবেলা কাজ করতে কোনো সমস্যা নেই, আমি রাতেরবেলা কাজ করতে কমফোর্টেবল। এগুলো আমি সত্যিই দেখেছি। আমার প্রত্যেক দিন মনে হয় যেন কেউ আমার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, আমার কাজ দেখছে। আমি এর জন্য বারবার তোমাদের বলি, তোমরা কি প্রথমবার এলে নাকি আগেও এসেছিলে? এবার আমরা ঠিক করি যে এই বাড়িতে থাকা যাবে না। এই কথাগুলো বলার সময় আমরা লক্ষ্য করলাম যে আমাদের ওপর থেকে, আমাদের কেবিন থেকে কী সব আওয়াজ হচ্ছে, মানে জিনিসপত্র পড়ার আওয়াজ হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে উপরে দৌড়ে যাই, গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ, মানে টেবিলে আমাদের যা ছিল, ল্যাপটপ, জলের বোতল, সব কিছু উলট পালট হয়ে গেছে, সব মাটিতে পড়ে আছে, লাইটটা দপদপ করছে। আমরা সঙ্গে সঙ্গে নিচে এসে দেখলাম নিচের পুরো হল ঘরের লাইটটাও দপদপ করছে। আর আর সুরেশ ভয় কেঁদে ফেলেছে। আমরা ঠিক করে নিলাম যে ওই ঘরে থাকা যাবে না। ওই থাকা মানে ঘর মানে কি, মানে ওই অফিসে কাজ করা যাবে না আর কি আমাদের। আর সেই সময় শুরু হলো পৈশাচিক হাসি, একদম বিটকেল একটা মেয়ে মানুষের চিৎকার এবং হাসি একসাথে মিশে যেরকম হবে সেরকম একটা শব্দ। আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলাম। সেদিনকে রাতের মতো আমরা বাড়ি গেলাম। পরের দিন সকালবেলা আমাদের অফিস বন্ধই ছিল। তো আমাদের একটা বন্ধু রয়েছে, বন্ধুটা প্যারানর্মাল নিয়ে কাজ করে।
তো তাকে আমরা ফোন করে বলি সব বিষয়টা। সে বলে যে আজকে রাতেরবেলা সে আমাদের অফিসে আসবে এবং আমরা দুজনকেও সে আসতে বলে, এবং সে পুরো জিনিসটা দেখবে। সে তার টিম নিয়ে আসবে এবং পুরো জিনিসটা খুঁটিয়ে খাটিয়ে দেখবে। তো সে এলো, আমাদের বন্ধুরা, সে প্যারানর্মাল ইনভেস্টিগেট করে। তো সে আমাদেরকে বললো তোরা দুজন বাইরেই থাক, আমি আমার টিম নিয়ে ভেতরে যাচ্ছি। সে গেল, সময় তখন বাজে 11:30। সে যখন ফিরে এলো সময় তখন বাজে 1:45। সে এসে বলছে, ভাই যে করে হোক তোদেরকে এক্ষুনি বাইরেটা ছাড়তে হবে, নাহলে তোরা প্রাণে বাঁচবি না, প্লাস তোদের যে স্টাফ রয়েছে তারাও কিন্তু প্রাণে বাঁচবে না, তোদের পুরো নিঃস্ব করে রেখে দেবে। বললাম কী হয়েছে, কি খুলে বল। তখন সে বলে এই বাড়িতে একটা মহিলা রয়েছে যে এই বাড়িতে প্রায় 150 বছর ধরে রয়েছে। তোরা ভাবতে পারছিস, প্রায় 150 বছর ধরে এই বাড়িতে রয়েছে। এই বাড়িটা আগে একটা পোস্ট অফিস ছিল। তো ওই মেয়েটা এখানে কাজ করতো, নতুন জয়েন করেছিল। জয়েন করার 1 থেকে 2 মাস পরে তার এখানে আরও যে 2জন লোক কাজ করতো তার সাথে অনেক বাজে কিছু করে, তাকে রেপ করে তাকে এই কেবিনের মধ্যেই পুড়িয়ে ফেলে রেখে দেয়, জীবন্ত পুড়িয়ে জ্বালিয়ে দেয় আর কি। তো তারপর থেকে এই অফিসের কাজ বন্ধ হয়ে যায়। তো আর ওই মহিলাটা এখানেই থেকে যায়। সে একটাই কথা বলে যাচ্ছে যে সে বদলা চায়। সে নাকি অন্য একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, যে লোকটা তাকে মেরেছে, তার সাথে ভুলভাল কাজ করেছে, সে নাকি অন্য একটা পরিবারে জন্মেছে। তার বয়স নাকি এখন 11 বছর। তো সে এটাও জানে এবং সে চায় তোরা দুজন ওকে গিয়ে মেরে দে। যদি তোরা গিয়ে ওই 11 বছরের ছেলেটাকে মারতে পারিস, তবেই সে এখান থেকে মুক্তি পাবে এবং তোদেরকে ঠিকঠাক করে কাজ করতে দেবে, সেই জায়গাটা ছেড়ে দেবে। আর যদি তোরা এই কাজটা না করতে পারিস তাহলে তোদেরকে এই জায়গাও কিছুই করতে দেবে না, তোদেরকে একদম পুরো নিঃস্ব করে দেবে। এবং এই আত্মাটা এতটাই শক্তিশালী যে প্রথমে আমাদের কন্ট্রোলে আসছিলই না, তারপর অনেক চেষ্টা করার পর, অনেক কিছু করার পর সে আমাদের কন্ট্রোলে আসে এবং সব কিছু আমাদেরকে বলে। এবং সে বলে যে তোরা যদি এটাও ভেবে থাকিস যে তোরা পুজো পাঠ করবি, কোনো লাভ নেই, কারণ আমি কোনোভাবেই যাবো না এখান থেকে। 150 বছর ধরে আছি এই জায়গাটা আমার। যদি আমাকে হেল্প করিস আমার বদলা নিতে, তাহলেই আমি জায়গা ছেড়ে তোদের চলে যাব, আর না হলে তোদেরকে আমি নিঃস্ব করে রেখে দেবো। সে এইটাই লাস্টে আমাদের বলে। তো বেটার হবে তোদের জন্য এটাই যে তোরা এই জায়গাটা ছেড়ে চলে যা, অন্য কোনো জায়গা খোঁজ। তারপর আমরা দুজনেই ঠিক করি, আমি এবং আমার বন্ধু, আমার কলিগ প্রীতম, দুজনে মিলে ঠিক করি যে এই জায়গায় আমরা ছেড়ে দেবো। পরের দিনকে আমরা সকালবেলা আসি সবাই মিলে, আমরা দুজনে আসি এবং আমাদের স্টাফরাও আসে, কলিগরা এসে আমাদের যাবতীয় সব কিছু জিনিসপত্র নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে চলে যাই। তারপর অন্য একটা অফিস খুঁজে নিই। তো আমাদের মাথাতে ওই সব ছিল না যে আমরা একজন 11 বছরের ছেলেকে মেরে দেবো, তার বদলা নেব আমরা। তাই আমরা নতুন একটা অফিস খুঁজে নিই। এখন যেখানে আছি জায়গাটা ওখানেই। তো এখন আমাদের ঠিকঠাক করে আমরা কাজ করি, কোনো অসুবিধা কিছুই হয় না। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আপনাদের বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlogs00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।